তারা ছিল দুই বন্ধু। এক বন্ধু ভালোবাসতো নদীকে, আরেক বন্ধু ভালোবাসতো বৃক্ষকে। তো দুই বন্ধুর মধ্যে রবীন্দ্রনাথ এসে বলল, দেখো দেখো বন্ধু, নদীর সাথে আমাদের জীবন কত বেশি মিলে যায়। কিন্তু মোতাহের হোসেন চৌধুরী বলল, না বন্ধু, নদীর চেয়েও বৃক্ষের সাথে আমাদের জীবন বেশি মিলে যায়। এভাবে তারা যুক্তিতর্ক উপস্থাপন করতে লাগলো। মোতাহের হোসেন চৌধুরী একটু বেশি যুক্তি দিলেন। এই কারণেই আমরা তার জীবন ও বৃক্ষ প্রবন্ধটি আজকে পড়ব। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কার যুক্তিতর্ক সবচেয়ে বেশি ভালো হয়েছে। আমরা কি নদীকে জিতিয়ে দিতে পারি নাকি বৃক্ষকে? কার সাথে জীবন বেশি মিলে যায়? আজকের প্রবন্ধের আলোচনায় সেটিই থাকছে। আমরা যে ছবিটার কথা এতক্ষণ বলছিলাম, যে রবীন্দ্রনাথ ঠাকুর এই নদীর গতির মধ্যে জীবনের একটা স্বরূপ দেখতে পান, আর মোতাহের হোসেন চৌধুরী কোথায় দেখতে পান? তিনি দেখতে পান বৃক্ষের মধ্যে। বৃক্ষকে তিনি জীবনের আদর্শ হিসেবে দেখার পক্ষপাতী। মোতাহের হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ প্রবন্ধটি তার সংস্কৃতি কথা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটি বাংলা গদ্য সাহিত্যের শ্রেষ্ঠ মননশীল রচনা। যখন আমরা এই মননশীল শব্দটা ব্যবহার করি, তখন আমরা বুঝতে পারি যে আমাদের মানসিক যে ডেভেলপমেন্ট এই প্রবন্ধটা করতে পারবে। লেখক এখানে বৃক্ষকে মানব জীবনের সার্থকতা, বিকাশ এবং পরিপূর্ণতার জীবন্ত প্রতীক হিসেবে স্থাপন করেছেন। মানে জীবনের পরিপূর্ণতার প্রতীককে বৃক্ষ, বৃক্ষের মতো আমাদেরকে হতে হবে। এবং রবীন্দ্রনাথের নদী প্রতীকের বিপরীতে বৃক্ষের ধীর স্থির নীরব সাধনাকে মানুষের জন্য অধিকতর উপযোগী বলে প্রতিষ্ঠা করেছেন। নদীর মধ্যে আমরা যে গতিময়তা দেখতে পাই সেটা তো স্পিডি, কিন্তু বৃক্ষের যে সাধনা সেটা কেমন? সেটা হচ্ছে ধীর স্থির এবং নীরব সাধনা। এই বিষয়ের মধ্যে তিনি কন্ট্রাস্ট বা বৈপরীত্য দেখিয়েছেন। আমরা এই প্রবন্ধটা পড়ব এবং গুরুত্বপূর্ণ লাইনগুলো দিয়ে প্রবন্ধটা বোঝার চেষ্টা করব। প্রথমেই বলা আছে, সমাজের কাজ টিকে থাকার সুবিধা দেয় না, তোমাকে প্রত্যেকদিন খাবার দিবে, তোমাকে জাস্ট সোসাইটি বাঁচিয়ে রাখবে, বিষয়টা এমন না। বরং তোমার যে ডেভেলপমেন্টের জায়গাটা, মানসিক স্ফূর্তির জায়গাটা, এইটা আসলে সমাজ যদি এনশিওর করতে পারে সেটা হবে ভালো সমাজ। টিকে থাকার সুবিধা দেওয়া শুধু সমাজের কাজ না, বরং মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে তোলা হচ্ছে সমাজের কাজ। স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয়, মানুষের সংসার পরিপূর্ণ। যে তিনটা শব্দ ব্যবহার করা হয়েছে এখানে, স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি, জবরদস্তি প্রিয়। এই স্বল্প প্রাণ কারা? যারা আসলে ডিপ থিঙ্কিংয়ের ধারক বাহক না, যারা স্থূল বুদ্ধি, বুদ্ধির অপপ্রয়োগ করছে। এবং জবরদস্তি প্রিয় কারা? যারা হচ্ছে জোর জবরদস্তি দিয়ে সমাজে আসলে একভাবে টিকে আছে। তো এই ধরনের মানুষ দিয়ে সমাজ পরিপূর্ণ। কিন্তু তাদের জীবনের কাজটা কি? তারা যে নিজেদের জীবনকে সার্থক আর সুন্দর করতে চায় বিষয়টা এমন না, বরং তারা চায় যে অন্যের পথে বাধা হয়ে দাঁড়াতে। তুমি দেখবে যে অনেক ক্ষেত্রে মানুষ কী করছে, অন্যের সমালোচনা নিয়ে সারাদিন সময় পার করছে, কিন্তু নিজের যে ডেভেলপমেন্ট এটা নিয়ে কিন্তু তাদের কোনো চিন্তাই নাই। প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি। তো লেখক বলছেন যেহেতু তারা প্রেম ও সৌন্দর্য পায় নাই, মানুষের সাথে ইন্টারাকশন কম, মানুষের পথে শুধু বাধা হয়ে থাকতে পছন্দ করে, তো তাদের জীবন তো আসলে সুন্দর না। এরা হচ্ছে নিষ্ঠুর, বলা হচ্ছে এরা হচ্ছে বিকৃত বুদ্ধি। এদের একমাত্র দেবতা অহংকার। এরা অহংকার, পারিবারিক অহংকার দিয়ে, জাতিগত অহংকার দিয়ে তাদের নিজেদের জীবনকে আবদ্ধ করে রাখে, যার কারণে মানুষের সাথে তারা মিশতে পারে না। অনেক সময় তারা মানব প্রেমের কথা বলে, কিন্তু এই ধরনের মানুষের কথায় আমাদের কি হয় না, মনের স্ফূর্তি হয় না, মন আসলে আনন্দিত হয় না। আবার আমরা তাদেরকে ট্রাস্টও করতে পারি না, বিশ্বাস করতে পারি না। তাহলে আমরা প্রথম প্যারায় কি পেলাম? প্রথম প্যারায় আমরা দুইটা জিনিস পেলাম, যে আসলে সমাজের কাজ কি। সমাজের কাজ শুধু আমাদেরকে সারভাইভের জন্য সহযোগিতা করা এইটা না, বরং সমাজ আমাদেরকে বিকশিত করবে, আমাদের ডেভেলপমেন্টে কাজ করবে। দ্বিতীয় আরেকটা পেলাম, সমাজে কিছু অহংকারী মানুষ আছে, জবরদস্তি প্রিয় মানুষ আছে। তো এই মানুষ নিয়ে তো আসলে সমাজ চলতে পারবে না। তারা মাঝে মাঝে হয়তো মানব প্রেমের কথা বলে, কিন্তু তারা মানুষের জন্য আসলে তেমন কিছুই করে না। এই যে সমাজের মধ্যে অহংকারী বা জবরদস্তি প্রিয় মানুষ, এদের জায়গাটা আমরা কিভাবে চেঞ্জ করে ভালো কিছু করব, সমাজে কিভাবে পরিবর্তনটা আনবো? তো লেখক বলছে যে আমাদের আসলে বড় মানুষ প্রয়োজন। কেমন মানুষ? সূক্ষ্ম বুদ্ধি, উদার হৃদয়, গভীর চিত্ত ব্যক্তি আমাদের প্রয়োজন। তারা হবে আমাদের জীবন আদর্শের প্রতীক। তো তাদেরকে আমরা তুলনা করব কিসের সাথে? তাদেরকে তুলনা করব সজীব একটা বৃক্ষের সাথে, যার বিকাশ আছে, যারা অপরের প্রয়োজনে কাজে লাগে। বৃক্ষ যেমন মানুষকে ফুল ফল দিয়ে সাহায্য করে, তো আমাদের এমন কিছু মানুষ আনতে হবে যারা আমাদের সমাজকে চেঞ্জ করে দিতে পারবে। তো এটা কোন মানুষ?
অহংকারী মানুষের বিপরীতে আমরা এখন বড় মানুষ নিয়ে আসলাম। তো প্রাবন্ধিক পরের প্যারায় বলছেন বৃক্ষ হচ্ছে সার্থকতার প্রতীক। কিভাবে সার্থকতার প্রতীক? যেমন মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করে তোলাতেই বৃক্ষের কাজের সমাপ্তি নয়, তাকে ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়। তাহলে বৃক্ষ যে নিজে বড় হয়ে তার জীবনের কার্যক্রম স্টপ করে দিল এমন না, তাকে ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়, যেগুলো অ্যাকচুয়ালি মানুষের জন্য বা সবার জন্যই কাজে লাগে। লেখক এই যে বৃক্ষের গুণ কীর্তন করলেন, এর পরবর্তী অংশে আমরা যেটা দেখতে পাবো যে আসলে রবীন্দ্রনাথের সাথে মোতাহের হোসেন চৌধুরীর ভাবনার কন্ট্রাস্ট বা পার্থক্যটা কোথায়। রবীন্দ্রনাথ আসলে নদীর গতির সাথে জীবনকে তুলনা করেছেন। রবীন্দ্রনাথ আসলে ফুলের ফোঁটা আর নদীর গতির সঙ্গে তুলনা করে নদীর গতির মধ্যেই আসলে মানুষের জীবনের সার্থকতা দেখতে পেয়েছেন, যে আমাদেরকে নদীর মতো হতে হবে। ফুলের ফোঁটা রবীন্দ্রনাথের কাছে ইম্পর্টেন্ট না, মানে ফুল যে নিজে ফুটছে এইটা ইম্পর্টেন্ট না। রবীন্দ্রনাথের এক্ষেত্রে লজিকটা কি? রবীন্দ্রনাথের লজিক হচ্ছে ফুলের ফোঁটা সহজ, ফুল অটোমেটিক ফুটে যায়, কিন্তু নদীর গতি সহজ না, কারণ তাকে অনেক বাধা ডিঙে আনতে হয়, অনেক দুঃখ পেতে হয়। যে নদীর ফ্লোটা দেখো, যে সে অনেক পাথর অথবা বাঁকা জায়গা, অনেক জনপদ পার হয়ে তারপর তার জীবনটা পার করতে হয়। তো নদীর সাথে রবীন্দ্রনাথ আসলে মানুষের মিল খুঁজে পান, কিন্তু বৃক্ষের যে ফুল ফোটে এটার সাথে মিল খুঁজে পান না। এই জায়গাতে কাউন্টার যে লজিক মোতাহের হোসেন চৌধুরী দিচ্ছেন, তিনি আসলে বলতে চাচ্ছেন যে ফুল ফোটা বিষয়টা ফুল ফোটার বিষয় না, ফুল ফোটানো হচ্ছে এখানে আসল বিষয়। ফুল ফোটা নিজে নিজে ফুটে গেল বিষয়টা এমন না, কিন্তু বরং বৃক্ষকে ফুল ফোটাতে হচ্ছে, এটা কিন্তু একটা দীর্ঘ প্রসেস। এই লম্বা প্রসেসটাকে লেখক এনেছেন এই জায়গাতে ওই নদীর যুক্তিকে খণ্ডন করার জন্য। লেখক তুলে ধরছেন, জানি বলা হবে নদীর গতিতে মনুষ্যত্বের দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে, বৃক্ষের ফুল ফোটানোয় তা তত স্পষ্ট হয়ে ওঠে না। নদীকে তো আমরা খুব সহজে ইজিলি দেখতে পাই যে সে অনেক বাধা ডিঙে যাচ্ছে, ফুল ফোটার ক্ষেত্রে তো এত কিছু আমাদের চোখে পড়ে না। কিন্তু লেখক বলছেন, যদি আমরা চর্মচক্ষুকে বড় না করে কল্পনা এবং অনুভূতির চক্ষুকে বড় করে তুলি, তাহলে বৃক্ষের বেদনাও উপলব্ধি করা যায়। তার মধ্যে একটা ধীর স্থির সাধনা আছে বৃক্ষের মধ্যে। বৃক্ষ ধীরে ধীরে গ্র্যাজুয়ালি কী করে? উন্নতি সাধন করে নিজের। তাহলে এই যে বৃক্ষের একটা ধীর স্থির ভাব, এটা আমাদের জীবনের কি হওয়া উচিত? সাধনা হওয়া উচিত। ওই নদীর মতো অনবরত ধেয়ে চলার মধ্যে কোনো সার্থকতা নাই, এমনটা লেখক মনে করেন। তাছাড়া বৃক্ষের সার্থকতার ছবি যত সহজে উপলব্ধি করতে পারি, নদীর সার্থকতার ছবি তত সহজে উপলব্ধি করা যায় না। নদী সাগরে পতিত হয় সত্য, কিন্তু তার ছবি আমরা প্রত্যহ দেখতে পাই না। নদী খুব দূরে দূরে গিয়ে নদীটা মিশে যাচ্ছে সাগরের সাথে, কিন্তু প্রতিনিয়ত আমরা বৃক্ষকে দেখি আমাদের বাড়ির আঙিনায় ফুল ফোটাতে, ফল ধরানোর একটা চিত্র আমাদের নিয়মিত চোখে পড়ে। মোতাহের হোসেন চৌধুরীর লজিক হচ্ছে এখানে প্রাপ্তি এবং দান, যে বৃক্ষ আমাদেরকে কি দিচ্ছে। তো এই যে সে সাধনা করছে, নদীর সাগরে যে পতিত হলো, এখান থেকে কিন্তু আমরা কোনো ধরনের দানের বিষয়টা পাই না, যে সে কাউকে কিছু দান করছে। কিন্তু বৃক্ষের প্রাপ্তি চোখের সামনে ফুটে ওঠে, যে আমরা প্রত্যেক দিন তার কাছ থেকে কী কী রিসিভ করছি, কী কী নিচ্ছি। তো প্রাবন্ধিক বলতে চান, সৃজনশীল মানুষের প্রাপ্তি ও দানে পার্থক্য দেখা যায় না, যা তার প্রাপ্তি তাই দান। বৃক্ষ মাটি থেকে রস নিচ্ছে, পানি নিচ্ছে, সূর্যের আলো নিচ্ছে, যাই নিচ্ছে, কিন্তু তার যে উৎপাদনের পুরোটাই কিন্তু সে কী করে দিচ্ছে? দান করে দিচ্ছে, সবার উদ্দেশ্যে দিয়ে দিচ্ছে। পরের প্যারাটার টাইটেল আমরা দিয়েছি রবীন্দ্রনাথের কবিতায় বৃক্ষ আত্মার পরিপক্কতা। রবীন্দ্রনাথের অনেক কবিতা আছে যেখানে কিন্তু তিনি আবার বৃক্ষের প্রশংসা করেছেন। এখন লেখক বলতে চাচ্ছেন যে রবীন্দ্রনাথের যে অন্তরের সৃষ্টিধর্ম, এটা আসলে কবিতায় অনেক জায়গাতে পাওয়া যায়, কিন্তু গদ্যে যে কেন স্পষ্ট করেন নাই এটা তিনি আসলে জানেন না। এটা যদি বলতেন রবীন্দ্রনাথ তাহলে ভালো হতো। তো এরপরে তিনি নিজের কথাগুলো বলে যাচ্ছেন মোতাহের হোসেন চৌধুরী। নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায়, অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হয়, তাহলে বুঝতে পারা যায় জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই। তাহলে জীবনের মানে কি? বৃদ্ধি। তাহলে মানুষের আত্মা সৃষ্টি করে নিতে হয়, তা তৈরি পাওয়া যায় না। সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্কতা, তাই তো আত্মা। তো লেখক বলছেন, আমরা যদি আমাদের নিজেদেরকে বৃক্ষের আদর্শবান করে গড়ে তুলতে পারি, তখন আমাদের জীবন কি হবে? আত্মা পরিপুষ্ট হবে, জীবন সার্থক হবে। তখন আমাদের জীবন আসলে পরিপক্কতা লাভ করবে। লেখক এটাকে বলছেন রাইপনেস ইজ অল, পরিপক্কতাই সব। তো আত্মাকে মধুর এবং পুষ্ট করে গড়ে তুলতে হবে, দিলে তা স্রষ্টার উপভোগের উপযুক্ত হবে না। স্রষ্টা মানুষের আত্মাকে কি উপভোগ করেন? বিষয়টা এমন না। আসলে এটা হচ্ছে স্রষ্টার কাছে নিজেকে আমাদের পূর্ণাঙ্গভাবে সমর্পণের জন্য নিজেকে যে সার্থক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, এইটার একটা নিদর্শন আমরা বৃক্ষের মধ্যে পাই। তো আমরা উপসংহারে যেটা বলতে পারি, যে আমাদের যে জীবনবোধ এবং মূল্যবোধ, এটি বৃদ্ধির মাধ্যমেই আমরা আসলে জীবনকে সার্থক করে তুলতে পারি। তো উপরে যে বৃদ্ধির কথা বলা হলো, লেখক বলছেন বৃক্ষের জীবন তার চমৎকার নিদর্শন। বৃক্ষ অঙ্কুরিত হওয়া থেকে শুরু করে ফলবান হওয়া পর্যন্ত সেখানে কেবলই বৃদ্ধির ইতিহাস। বৃক্ষের পানে তাকিয়ে আমরা কি হতে পারি?
লাভবান হতে পারি, জীবনের গূঢ় অর্থ সম্পর্কে সচেতন হতে পারি। এগুলো হচ্ছে লেখকের বক্তব্য। আর বৃক্ষ যে শুধু বৃদ্ধির ইশারা দেয় তাও না, বৃক্ষ কিন্তু প্রশান্তিরও প্রতীক। অতি শান্ত ও সহিষ্ণুতায় সে জীবনের গুরুভার বহন করে। তো পাশে এই সংক্ষিপ্ত ব্যাখ্যা দেয়া আছে, তোমরা চাইলে এগুলো দেখে নিতে পারো। এতটুকু ব্যাখ্যা পড়লেও তোমাদের অনেকটা হয়ে যাবে। এই প্রবন্ধটাকে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে পারি। দার্শনিক দৃষ্টিকোণ থেকে যদি দেখো যে জীবন হলো ধীর স্থির বৃদ্ধি এবং পরিপক্কতার প্রক্রিয়া, যেটা আমরা বৃক্ষের মধ্যে দেখতে পাই যে রাইপনেস ইজ অল। সমাজ সাংস্কৃতিক যেসব বিষয় দেখতে পাই, অহংকার ও স্বার্থপরতা সমাজকে বিকৃত করে। একদম প্রবন্ধের শুরুতে আমরা দেখেছি যে স্বার্থপর জবরদস্ত প্রিয় অহংকারী মানুষে সমাজ কীভাবে পরিপূর্ণ হয়ে আছে। তো সেই জায়গাতে আমাদেরকে কী আনতে হবে? আমাদেরকে বড় মানুষ এবং উদার হৃদয় মানুষকে আনতে হবে সমাজে, তখন সমাজ কী হবে? বিকশিত হবে। শিক্ষাগত দিক থেকে যদি দেখি যে সাহিত্য ও শিল্প আত্মার পুষ্টি দেয়, জীবনের শিক্ষার মূল মাধ্যম হচ্ছে এগুলো, বিজ্ঞান বা প্রযুক্তি নয়। এটা একটু বলা আছে, আগের আলোচনায় আমরা তেমন এটা উল্লেখ করিনি। পরিবেশগত দিক থেকে যদি চিন্তা করো, বৃক্ষের দিকে তাকিয়ে তুমি ধৈর্য, স্থিরতা এবং শান্তির বিষয়টা জানতে পারবে। রবীন্দ্রনাথের যে আলোচনা নদী নিয়ে, সেটির সাথে লেখকের এক ধরনের তুলনামূলক আলোচনা আছে। লেখক বলছেন যে নদী সংগ্রাম এবং বেদনার প্রতীক, কিন্তু বৃক্ষ হচ্ছে ধীর স্থির ও ফলপ্রসূ, মানুষের জন্য শিক্ষা গ্রহণে অধিক কার্যকর কে? এটা হচ্ছে বৃক্ষ। তো মোতায়ের হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ প্রবন্ধে বৃক্ষকে কেবল প্রকৃতির অংশ হিসেবে নয়, মানব জীবনের সার্থকতা, বিকাশ এবং পরিপূর্ণতার জীবন্ত প্রতীক হিসেবে দেখানো হয়েছে। লেখক বোঝাতে চেয়েছেন জীবনের উদ্দেশ্য কেবল টিকে থাকা নয়, বরং নিজের জীবনকে কী করে তোলা? সার্থক করে তোলা এবং অন্যের জীবনকে এবং অন্যের উপকারে নিজের জীবনকে সমৃদ্ধ করা। অন্যের উপকার যদি আমরা করতে পারি, তখন আমাদের জীবন কী হবে? সার্থক হবে। আর এটার জন্য আমরা ফলো করব কাকে? বৃক্ষকে। বৃক্ষের যে ধীর স্থির নীরব সাধনা, ফুল ফোটানো, ফল ধরার প্রক্রিয়া, এই পুরো প্রসেসটা আমাদেরকে একই সাথে ধৈর্য শেখাবে, শান্তি শেখাবে এবং সেবামূলক যে জীবনযাপন আমরা করতে পারবো, সেটির এক ধরনের ইঙ্গিত দিবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। অন্য কোনো টপিকে ভিডিও লেকচার প্রয়োজন হলে আমাদেরকে জানাতে পারো। তোমার একটা সাবস্ক্রাইব আমাদের এই ভিডিও বানানোর আগ্রহটাকে জাগিয়ে রাখবে। ধন্যবাদ সবাইকে।